হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রিনা এক্সপ্লেইনস এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও স্টার্ট করে ফেলি। এপিসোড 9 এর শুরুতে আমাদেরকে সেই আকাঙ্ক্ষিত দ্বিতীয় ধাপের ফলাফল দেখানো হয়, যেটা আমাদেরকে গত পর্বে দেখানো হয়নি। ফলাফল দেখার পরে মাথা গরম করবেন না, আমারও প্রচুর মাথা গরম হচ্ছে। এখানে ঝোসনের রাজা মিং সাম্রাজ্যের বাবুর্চিদেরকে 8 নম্বর দিলেও হিউগন ঝোসনের বাবুর্চিদেরকে মাত্র 1 নম্বর দেয়। এটা দেখার সাথে সাথে আমাদের মহারাজের মাথায় রক্ত উঠে যায়। সে তখন তাং বাইলংকে ডেকে বলে, বাবুর্চি বাইলং, আপনার খাবার অনেক সুস্বাদু ছিল এবং এটা তারিফের যোগ্য, কিন্তু যে ফলাফলটি প্রকাশিত হয়েছে এটা একদমই ন্যায্য ফলাফল নয়। ইউগন তখন বলে, আরে এসব কি বলছেন আপনি? এই প্রতিযোগিতাটি ছিল একে অপরের দেশের খাবারকে নিজেদের খাবারের মধ্যে প্রতিফলিত করার প্রতিযোগিতা, যেটাতে জোসন হেরে গেছে। এটা একদমই ন্যায্য ফলাফল, ওরা এটা পাওয়ারই যোগ্য। মহারাজ তখন বলে, আমি ভালো মতো বুঝতে পারছি আপনি ইচ্ছে মতো মন গড়া কিছু নম্বর দিয়ে মিংকে জেতানোর চেষ্টা করছেন, কিন্তু এতে করে আপনি বুঝতেই পারছেন না যে আপনার মহান দেশের বাবুর্চিরা অনেক লজ্জাবোধ করছেন। এমনিতেও প্রথম ধাপে বেইমানি করে জেতার কারণে যার নাক সব থেকে বেশি কাটা গিয়েছিল সে ছিল তাং বাইলং, আর তারপরেও আপনি দ্বিতীয় ধাপে এরকম একটি কাজ করছেন জোসনের বাবুর্চিদের সাথে। আপনি এত বড় নাইনসাফি কিভাবে করতে পারেন? ইউগন তখন বলে, তাহলে আপনিই বলুন কিভাবে এই প্রতিযোগিতার বিজয়কে আপনি বেছে নেবেন। মহারাজ বলে, এমন একটি পদ্ধতিতে যেটাতে কারো কোনো রকমের সমস্যা হবে না। মহারাজ তখন দুই দেশের বাবুর্চিকে এইটা আদেশ দেয় যে আপনারা যার যার খাবার খেয়ে নিজেদেরকে নম্বর দেবেন। মানুষ সাধারণত নিজের ভুলকে এড়িয়ে যায়, এজন্য আমি চাই আপনারা আপনাদের খাবার খেয়ে নিজেদেরকে নম্বর দিন। দুই দেশের বাবুর্চিরা তখন যার যার খাবারকে টেস্ট করতে থাকে এবং টেস্ট করা হয়ে গেলে মহারাজ তাদেরকে একে একে জিজ্ঞেস করে যে আপনারা আপনাদের খাবারকে কত নম্বর দেবেন। জোসনের পক্ষ থেকে জিয়ং এসে বলে যে, মহারাজ, আমরা যে খাবারটি বানিয়েছি এটার পিছনে আমাদের অনেক সাধনা রয়েছে, এজন্যে এটাকে আমরা নম্বর দিতে পারবো না, কেননা এটা আমরা অনেক কষ্ট করে বানিয়েছি এবং এটা আমি একা বানাইনি। আমার সাথে বাবুর্চি মিং, বাবুর্চি এম, বাবুর্চি মিন, বাবুর্চি সিম, গিলগাম সবাই বানিয়েছে, এজন্য এটাকে নম্বর দেওয়া অসম্ভব। অপরদিকে তাং বাইলং বলে, মহারাজ, আমি যে খাবারটি বানিয়েছি এটা আমি জোসনের মন্দিরের মঙ্কদের কাছ থেকে শিখেছিলাম এবং এটা একটি প্রসাদ স্বরূপ, অর্থাৎ পবিত্র একটি খাবার, যার কারণে আমি এটাকে নম্বর দিতে পারবো না, কেননা প্রসাদের মতো পবিত্র খাবারকে কখনো নম্বর দেওয়া সম্ভব নয়। মহারাজ তখন ঘোষণা দেয় যে যেহেতু দুই পক্ষের বাবুর্চিরাই তাদের খাবারকে অঙ্ক দিতে ব্যর্থ এবং তাদের খাবারগুলো অতুলনীয় ছিল, তারা একে অপরের দেশের কালচারকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছিল, যার কারণে দ্বিতীয় ধাপের ফলাফলও বরাবর হবে। মহারাজ তখন ইউগনকে জিজ্ঞেস করে এতে তার কোনো আপত্তি আছে কিনা। ইউগন মনে মনে বলে, যদি 3টি ধাপই এভাবে বরাবর হয় তাহলেও মিংয়েরই লাভ হবে। এজন্যে ইউগন বলে, আমার এতে কোনো আপত্তি নেই, আমি আর কিছুই বলতে চাই না। এরপরে ঘোষণা দেওয়া হয় যে আগামীকাল এই সময়ে এই স্থানে তৃতীয় ধাপ অনুষ্ঠিত হতে চলেছে। এটা বলেই সবাই যার যার মতো কক্ষ ত্যাগ করে চলে যেতে থাকে। সবাই কক্ষ ত্যাগ করে যাওয়ার পরে বাবুর্চি তাং বাইলং বাবুর্চি জিয়ং এর সাথে কিছু কথা বলে। তাং বাইলং এখানে বলে, আজকে আমি হেরে গেছি, কিন্তু আসলে আমি আজকে জিতে গেছি। জিয়ং বলে, অবশ্যই, যদি প্রতিযোগিতাটি আগামীকাল হতো তাহলে আপনিই জিততেন, কেননা আপনার খাবারের স্বাদ আগামীকাল পর্যন্ত একদম ঠিকঠাক থাকতো। তাং বাইলং তখন বলে, হ্যাঁ, আমি সবসময় খাবারের গভীরে চিন্তা ভাবনা করি, যার কারণে আমি এটার স্বাদে খুব একটা ফোকাস করি না, এটাই হয়তোবা আমার একটি ভুল। জিয়ং তখন বলে, আমি সবসময় প্রথম লোকমায় খাবারের স্বাদের বিস্ফোরণের কথা চিন্তা ভাবনা করি, অর্থাৎ প্রথমবার খেয়ে মানুষের ইমপ্রেশন জমানোর চেষ্টা করি, যার কারণে আমি খাবারের গভীরে যাই না, এটাই হয়তোবা আমার ভুল। তখন তাং বাইলং বলে, সকল প্রশ্নের উত্তর তোমার কাছে অবশ্যই থাকে, তাই না? জিয়ং বলে, আপনার প্রশ্নগুলোও তো অনেক ইন্টারেস্টিং হয়। এখানে সবাই হাসি মুখ করে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পরে বাবুর্চিরা জিয়ংকে জিজ্ঞেস করে, তাং বাইলং এটা কেন বলল যে আজকে হেরেও সে জিতে গেছে? জিয়ং তখন বলে, এখানে যদি আমাদেরকে সঠিক অঙ্কে নম্বর দেওয়া হতো তাহলে হয়তোবা আজকে জোসনের জিত হতো, কিন্তু তাং বাইলং এর যে খাবারটি ছিল সেটা সকলের মন ছুঁয়ে গেছে, যার কারণে যদি ভবিষ্যতে কোনো খাবারের ব্যাপারে আলোচনা করা হয় তাহলে তাং বাইলং এর খাবারকে সবাই মনে রাখবে, কিন্তু আমাদেরটাকে মনে রাখবে না। এটাই হচ্ছে তাং বাইলং এর জিত। এমন সময় তত্ত্বাবধায়ক জিয়ংকে এসে বলে, মহারাজ আপনাকে তলব করেছেন। জিয়ং তখন মহারাজের কাছে গিয়ে বলে,
দ্রুত বলুন আপনার কি দরকার আমার সাথে, কেননা আমাকে আগামীকালের জন্য প্রস্তুতিও নিতে হবে। মহারাজ তখন বলে, আমি তোমাকে কোনো দরকারে ডাকিনি, আমি তোমাকে এখানে ডেকেছি যাতে তুমি একটু রেস্ট নিতে পারো। আমি দেখেছি তুমি গত 2 দিন যাবৎ অনেক কষ্ট করছো, এজন্য আমি চাই তুমি একটু শান্তিতে নিরিবিলিতে কিছু সময় কাটাও। মহারাজ তখন জিয়ংকে চা অফার করে। তারা তখন চা খেতে খেতে কিছু কথা বলে। মহারাজ এখানে জিয়ংকে বলে, আমাকে মাফ করে দিও, সাধারণ একটি রান্নার প্রতিযোগিতার সাথে পুরো দেশকে বাজি রাখা আমার একটি ভুল ছিল। জিয়ং তখন বলে, আপনি যে সিদ্ধান্তটি নিয়েছেন এটা একদম সঠিক ছিল, চিন্তা করবেন না, তৃতীয় ধাপে অবশ্যই আমরাই জিতব। মহারাজ তখন বলে, তুমি নিজেকে কোনো প্রকার দোষ দিও না, প্রয়োজন হলে আমি প্রতিযোগিতা রদ করে দেব। জিয়ং বলে, তার কোনো দরকার নেই, আমি অবশ্যই আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব। এমন সময় হঠাৎ চায়ের পেয়ালা থেকে গরম চা জিয়ং এর হাতের উপরে পড়ে যায়, যেখানে জিয়ং এর আঘাত লেগেছিল। এটা দেখে মহারাজ অনেক চিন্তিত হয়ে পড়ে। মহারাজ তখন তত্ত্বাবধায়ককে আদেশ দেয় যেন সে রাজবৈদ্যকে ডেকে দেয়। মহারাজ এখানে জিয়ংকে বলে, আমাকে তুমি একটি ওয়াদা করো যে তুমি কখনো নিজেকে কোনো আঘাত লাগতে দেবে না, কেননা আঘাত তোমার লাগলে ব্যথা আমার হয়। এরপরে জিয়ং রাজবৈদ্যর সাথে দেখা করে। রাজবৈদ্য তাকে একটি মলম দেয় এবং এই মলমটি লাগানোর পরে জিয়ং এর হাতের ব্যথা অনেকটাই কমে যায়। এরপরে আমরা রাজমাতার কক্ষ দেখতে পাই। এখানে তার কাছে একটি পত্র এসেছিল। এটা দেখে মন্ত্রী বলে, আপনি যেটা সন্দেহ করছিলেন এটাই সঠিক ছিল রাজমাতা। রাজমাতা তখন বলে, একজন সাধারণ দূতের এত বড় সাহস কি করে হয় যে এরকম গুস্তাখি করে। এরপরে আমরা দেখতে পাই জিয়ংরা আগামীকালের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল প্রতিযোগিতায় তারা যে জিংস্যাংটি ব্যবহার করবে সেটা হচ্ছে জংলি জিংস্যাং, যেটা মহারাজ জঙ্গলে খুঁজে পেয়েছিল। এর পরের দৃশ্যে আমরা প্রতিযোগিতার স্থল দেখতে পাই। আজকের প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে জিনস্যাং শোরবা। প্রতিযোগিতার শুরুর ঘন্টা বেজে যায়, যে যার মতো কাজ করতে আরম্ভ করে। আমরা সবাই জানি জিয়ংরা আজকে যে খাবারটি বানাবে সেটার নাম হচ্ছে ওগলগে সাঙ্গেতাং, কিন্তু এটা বানানোর জন্য তাদের প্রয়োজন ছিল প্রেসার কুকার, আর প্রেসার কুকারের ঢাকনা তো ছিংছাং ছুং এখনো সেখানে নিয়ে আসেনি। জিয়ং তখন বলে, সে যদি এটা না আনে তাহলে আমাদের কাছে আছে প্ল্যান বি, অর্থাৎ লোহার তৈরি বড় কড়াই। এটাতে একটু সমস্যা হবে কিন্তু কাজ চালানো যাবে। এখানে আমরা দেখতে পাই তাং বাইলংরা শোরবা বানানোর জন্য অনেক মূল্যবান সামগ্রী নিয়ে এসেছিল। এদের মধ্যে হয়তোবা সামুদ্রিক শসা, হরিণের মাংস, আরো কি যেন। যাই হোক, নামগুলো বড় কথা না, কামটা হচ্ছে বড় কথা। আমরা দেখি আসল কামটা কি হয়। তাদের এই খাবারের নাম হচ্ছে বুদ্ধা জাম্পস ওভার দ্য ওয়াল, অর্থাৎ সাধুর তপস্যা ভঙ্গ। তাদের এই খাবারের সুঘ্রাণ এবং স্বাদ এতটাই স্ট্রং যে এটা কোনো সাধুর তপস্যা ভঙ্গ করার জন্য যথেষ্ট, এজন্যই এর এমন নাম দেওয়া হয়েছে। এদিকে প্রথম ঘন্টা পড়ে যায় কিন্তু এখনো প্রেসার কুকারের ঢাকনা নিয়ে ছিংছাং ছুং আসেনি। জিয়ং তখন বলে, ঠিক আছে, আরো কিছুক্ষণ অপেক্ষা করা যাক। জিয়ং বাবুর্চি এমকে বলে, আপনি শোরবার উপরে নিজের খেয়াল রাখুন। এদিকে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, দ্বিতীয় ঘন্টাও পড়ে যায়, মাস্টার ছিংছাং এখনো আসেনি। জিয়ংরা তখন সিদ্ধান্ত নেয় প্ল্যান বিতে কাজ করবে। প্ল্যান বি মানে হচ্ছে প্ল্যান বি। এমন সময় আমরা দেখতে পাই আমাদের বৈজ্ঞানিক ছিংছাং ছুং তার গরিবের জাহাজ নিয়ে আসমান থেকে ল্যান্ড করে। সে এই বাসনটি নিয়ে এসেছে, এবার হবে মজা। সে জিয়ং এর কাছে এই বাসনটি দিয়ে বলে, তুমি সাবধানে কাজ করো, ঠিক আছে, কেননা ঢাকনা একটু দুর্বল আছে। আমার শুভকামনা তোমার সাথে আছে, আশা করি এই প্রতিযোগিতাটি তুমিই জিতবে। জিয়ংরা তখন ওগলগে সাঙ্গেতাংয়ের জন্য রাখা মাংসগুলোকে এই প্রেসার কুকারের ভেতরে দিয়ে জাল দিতে আরম্ভ করে। এটার জন্য জিয়ং বাবুর্চিদেরকে যত রকমের লাকড়ি আছে সব দিতে বলে, কেননা এটাকে তাদের 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাল করতে হবে। 30 মিনিট পরে প্রেসার কুকারটি যখন একটি সিটি মারে তখন সবাই মনে করে হয়তোবা এখানে একটি বিস্ফোরণ হতে চলেছে। মহারাজ তখন সবাইকে আশ্বস্ত করে যে এখানে কোনো কিছুই হবে না, এটা একটি যন্ত্র এবং মুখ্য বাবুর্চি সবকিছু সামলে নেবে। জিয়ং তখন প্রেসার কুকারের ঢাকনা খুললে দেখতে পায় ওগুলকে সাঙ্গেতাংয়ের জন্য রাখা মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। জিয়ং তখন অনেক খুশি হয়ে যায়। সবাই এখানে অনেক অবাক হয়ে যায় যে 30 মিনিটের মধ্যে কালো মুরগির মাংস কিভাবে এত দ্রুত সেদ্ধ হয়ে যেতে পারে। জিয়ং তখন তার বাবুর্চিদেরকে বলে, এটাই হচ্ছে খাদ্য এবং বিজ্ঞানের মিল, অর্থাৎ মলিকিউলার গ্যাস্ট্রোনমি। এখানে আমরা দুপক্ষকে তাদের খাবারকে আকর্ষণীয় করে সাজাতে দেখতে পাই। ধীরে ধীরে সময় শেষ হয়ে গেলে ঘন্টা বেজে যায়। বাবুর্চিদেরকে আদেশ দেওয়া হয় তাদের হাত পিছনে রাখতে। এবার পালা এটিকে খেয়ে জাজমেন্ট দেওয়ার। প্রথমে চাখা হয় জোসন সাম্রাজ্যের খাবার, অর্থাৎ জিয়নদের বানানো খাবার।
জিয়নরা এখানে যে খাবারটি বানিয়েছিল সেটার নাম আমরা সকলেই জানি। এটার নাম হচ্ছে ওগলকে সাঙ্গেতাং। এখানে কুটলেরি যখন খাবারটি টেস্ট করার জন্য আসে, জিয়ং তখন তাকে এই খাবারটি খাওয়ার প্রক্রিয়া শিখিয়ে দেয়। ওপরে থাকা চালের ঢাকনাটি ভেঙে তাদেরকে শোরবার সাথে মিলিয়ে খেতে হবে। খাবারটি দেখে ইউগন বলে, এই খাবারটি দেখে তো শাহী খাবার মনে হচ্ছে না। তখন মহারাজ বলে, এটা তো পশ্চিমী দেশের রাজারা তাদের সুস্বাস্থ্যের জন্য খেয়ে থাকে। এটার নাম হচ্ছে ও তো খাচো। আপনি মনে হয় পশ্চিমী দেশের সংস্কৃতি সম্পর্কে খুব একটা অবগত নন, তাই না? আপনার জ্ঞানের অভাব রয়েছে। তখন ইউগন একটু ইনসাল্টেড ফিল করে। মহারাজ এবং ইউগন ওই খাবারটির স্বাদ গ্রহণ করার পরে এবার আর তারা কোনো আলাদা দুনিয়া হারায় না, বরং আলাদা দুনিয়ার জিনিস তাদের এই দুনিয়ায় হারাতে চলে আসে। তারা এখানে সোনালী বর্ণের অমর পক্ষীকে দেখতে পায়। অর্থাৎ এই খাবারের অ্যারোমাটি অনেক স্ট্রং ছিল এবং ওগলগের মাংসগুলো এতই নরম ছিল যে হাড্ডিকে মাংসের থেকে আলাদা করার কোনো প্রয়োজন ছিল না, এবং এতে থাকা সকল জড়িবুটি মুখের সাথে একদম মিলিয়ে যায়, যেন এটি একটি অতুলনীয় স্বাদ। যাই হোক, এবার পালা মিং সাম্রাজ্যের বাবুর্চিদের খাবারকে চেখে দেখার। মিং সাম্রাজ্যের খাবারের নাম ছিল সাধুর তপস্যা ভঙ্গ। এই খাবারটি চাখার পরে মহারাজ এবং ইউগন দুজনেই একটি গ্যালাক্সির মধ্যে হারিয়ে যায়, যেখানে গ্রহের জায়গায় জড়িবুটিগুলো আপন কক্ষে ঘুরপাক খাচ্ছিল। অর্থাৎ এই খাবারটি সাধুর তপস্যা ভঙ্গ করার জন্য যথেষ্ট একটি খাবার। খাবার খাওয়ার পালা শেষ, এবার এগুলোকে নাম্বার দেওয়ার পালা। নাম্বার দেওয়ার পদ্ধতি এখানে একটু আলাদা হবে। এখানে বাবুর্চিরা একে অপরের খাবার খেয়ে সেগুলোকে অঙ্ক দেবে এবং অঙ্ক হবে 30-এর মধ্যে। এখানে সবাই যার যার মতো একে অপরের খাবার টেস্ট করলেও কুং ফংলি নাকি কোন ওয়েনলি কি যেন একটা বাবুর্চি, সে তাদের খাবারকে গ্রহণ করে না। সে খাবারটিকে এমন ভাবে রেখে দেয় যেন এটা খেতে সে ইতস্তত বোধ করছে, অর্থাৎ অপরাধ বোধ করছে। বাবুর্চি এম তখন জিয়ংকে বলে, আমি শুনেছি এই বাবুর্চি চাখা ছাড়াই তার খাবার বানায়। জিয়ং তখন বলে, হয়তোবা এ অ্যানোরেক্সিক টাইপের বাবুর্চি। অ্যানোরেক্সিক টাইপের বাবুর্চি হচ্ছে যারা খাবার না চেখেই তাদের খাবার বানায়, অর্থাৎ যারা আধ্যাত্মিক লেভেলে পৌঁছে গেছে খাবার বানানোতে। মহারাজও এখানে হিউগনকে জিজ্ঞেস করে, আপনার ওই বাবুর্চি জোসনের খাবার গ্রহণ কেন করছে না? তখন হিউগন জানায়, আমাদের কুন ওয়েনলি খাবার বানানোতে আধ্যাত্মিক পর্যায়ে পৌঁছে গেছে। সে এমন একজন বাবুর্চি যার খাবারের স্বাদ গ্রহণ করার জন্য খাবারটিকে খাওয়ার কোনো প্রয়োজন হয় না। সে খাবারটিকে না খেয়ে এর জাজমেন্ট দিতে পারবে। মহারাজ বলে, কিন্তু এখানে তো তাহলে আর বরাবর হলো না। সে যদি খাবারটি না খায় তাহলে খাবারের প্রপার স্বাদ সে বলতে পারবে না। জিয়ং তখন ভাবে, সে যদি এই খাবারটিকে না খায় তাহলে সে এই খাবারটিকে যথেষ্ট পরিমাণের অঙ্ক দিতে পারবে না। জিয়ং তখন সেই খাবারকে একসাথে মিশ্রিত করে এবং কুন ওয়েনলির কাছে নিয়ে গিয়ে বলে, খাবার বানানোর পরে বাবুর্চি খুশি হয় এবং এটিকে খাওয়ার পরে যে খাচ্ছে সে খুশি হয়। রান্না করার আসল মজাই তো এখানে। আমি এই খাবারটি এই জন্যই বানিয়েছি যাতে আপনিও এই খাবারটি খেয়ে এর স্বাদ গ্রহণ করতে পারেন এবং আপনারও এটি ভালো লাগে। খাবার যদি মন থেকে বানানো হয় তাহলে তো ভালোই লাগবে, তাই না? আপনি প্লিজ খেয়ে দেখুন। জিয়ং এর কথা শুনে কুন ওয়েনলির তার দাদির কথা মনে পড়ে যায়। তার দাদিও তাকে বলতো, শুধু স্বাদ স্বাদ করে খাবারকে কঠিন করো না, মন থেকে বানালে যে কোনো খাবারই ভালো লাগবে। কুন ওয়েনলি তখন জিয়ং এর খাবারটি গ্রহণ করে এবং এটা খাওয়ার পরে 10 বছর আগে তার দাদির হাতের খাবারের কথা তার মনে পড়ে যায় এবং তার চোখ দিয়ে অশ্রু বইতে থাকে। সে তখন বলে, আমি 10 বছর তপস্যা করেছি। আমি খাবার বানানোতে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছি যে খাবার বানানোর জন্য আমাকে এটি গ্রহণ করার কোনো প্রয়োজন হয় না। আমি না চেখেই খাবার বানাতে পারি, কিন্তু আমি এখনো আমার দাদির বানানো সেই খাবারকে অতিক্রম করতে পারিনি। সেই খাবারকে আমি কখনো মাত দিতে পারিনি, কিন্তু তোমার আজকের এই ওগুলকে সাঙ্গেতান তার খাবারকে অতিক্রম করে গেছে এবং আমি মনে করি এই প্রতিযোগিতার বিজয়ী একমাত্র তুমি। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হয়। জোসন সাম্রাজ্যের বাবুর্চিরা মিংদেরকে টোটাল নাম্বার দিয়েছে 27 এবং মিং সাম্রাজ্যের বাবুর্চিরা জোসনদেরকে টোটাল নাম্বার দিয়েছে 28। অর্থাৎ এখানে জোসন বিজয়ী হয়েছে। এখানে সবাই খুশি হয় এক্সেপ্ট রাজকুমার জেসন আর ইউগন। জিয়ং তখন তাং বাইলংকে বলে, আমার অনেক ভালো লাগছে এত মহান দেশের এরকম মহান বাবুর্চিদের সাথে এই প্রতিযোগিতার সাক্ষী হতে পেরে। আপনাদের সাথে প্রতিযোগিতা করে অনেক ভালো লাগলো। জিয়ং তাদের দিকে হাত বাড়িয়ে দেয়। তারা বুঝতে পারে না সে কি করছে। জিয়ং তখন বলে, আমি যেখানে থাকি সেখানে এভাবেই একে অপরকে আলিঙ্গন করা হয়, এটাকে বলা হয় হ্যান্ডশেক। তখন তারা সবাই একে অপরের সাথে হ্যান্ডশেক করে। এখানে ইউগন মহারাজকে বলে, ওয়াদা স্বরূপ আমরা জিংসান ভান্ডার থেকে নিজেদের অধিকার সরিয়ে নেব, কিন্তু আমি চাই যাওয়ার পথে আমি আপনার রাজ্য থেকে মহারাজের জন্য একটি উপহার নিয়ে যাব। মহারাজ তখন বলে, আপনি কি উপহার নিতে চান?
তখন ইউগন বলে, আমি আপনাদের শাহী বাবুর্চি ইয়ন জিয়নকে আমাদের মিং সাম্রাজ্যের মহারাজের জন্য একটি উপহার স্বরূপ নিয়ে যেতে চাই। এটা শুনে মহারাজ ক্ষুব্ধ হয়ে যায়। মহারাজ এখানে একটি বাচ্চাদের মতো কাজ করে। সে নিজের মাথা দিয়ে ইউগনের মাথায় একটা বাড়ি মারে, যার কারণে ইউগনের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। ইউগন তখন বলে, আপনার সাহস কি করে হলো এমন মহান সাম্রাজ্যের মহান দূতের সাথে এরকম আচরণ করার? এবার তো আমরা যে কোনো মূল্যে ইয়ন জিয়নকে নিজের সাথে করে নিয়ে যাব। ইউগন সৈনিকদেরকে আদেশ দেয় ইয়ন জিয়নকে পাকড়াও করার জন্য। এতে করে দুই দেশের সৈনিকরা একে অপরের সাথে ভিড়ে যায়। কিন্তু এরকম পরিস্থিতিতে ঘোষণা হয় যে রাজমাতা প্রতিযোগিতার স্থলে প্রবেশ করছেন। আমরা দেখতে পারি রাজমাতা প্রতিযোগিতার স্থলের দিকে আসছেন। রাজমাতা এখানে ইউগনকে জিজ্ঞেস করে, দূত সাহেব, আমি জিজ্ঞেস করতে চাই আপনি এখানে রাজ কাজকর্ম ছেড়ে এরকম একটি অপ্রয়োজনীয় খাবারের প্রতিযোগিতা কেন আয়োজন করেছেন? তখন ইউগন বলে, আমি এখানে যা করছি এর সবকিছু হচ্ছে মহারাজের আদেশ। তখন রাজমাতা বলে, তুই তোর ফালতু কথা বন্ধ কর। এটা শুনে ইউগন অনেক ক্ষেপে যায়। সে বলে, সাধারণ একটি রাজ্যের একটি রাজমাতার সাহস কি করে হয় এরকম মহান সাম্রাজ্যের দূতের সাথে খারাপ আচরণ করার? রাজমাতা তখন বলে, এই পত্রটি খুললেই জানতে পারবে এরকম সাহস আমি কোথা থেকে পাই। এই পত্রটি খুললে আমরা জানতে পারি যে রাজমাতার খালা মিং সাম্রাজ্যের আগের রাজার দ্বিতীয় লেডি কনসর্ট অর্থাৎ দ্বিতীয় শাহী সখী ছিল। এখানে রাজমাতার মিং সাম্রাজ্যের শাহী পরিবারের সাথে একটি ভালো রকমের কানেকশন আছে। আর রাজমাতা খোঁজখবর লাগিয়েছে যে মহারাজ এরকম কোনো ডিমান্ড করেনি। মুখ্য দূত এখানে মিথ্যে কথা বলছে এবং সে শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য এখানে সবাইকে বোকা বানাচ্ছে। সত্যটা ফাঁস হওয়ার পরে মুখ্য দূত এবং তার সকল সৈনিক নীল ডাউন হয়ে রাজমাতার কাছে ক্ষমা চায়। মুখ্য দূত তখন বলে, আমাকে ক্ষমা করে দিন মহান রাজমাতা, আমি এরকম ভুল আর কখনো করব না। মহারাজ তখন বলে, প্রতিযোগিতার জন্য আপনি যে ওয়াদাগুলো করেছিলেন এগুলো কি আপনি পূরণ করবেন? ইউগন বলে, হ্যাঁ অবশ্যই করব। এটা বলে নিজেদের নাক কেটে ইউগনরা সেখান থেকে চলে যায়। এরপরে মহারাজ রাজমাতাকে বলে, আপনি এখানে কেন এসেছিলেন? তখন রাজমাতা বলে, আমি এখানে এসেছিলাম কেননা আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি একটি দেশের রাজা, আপনাকে এভাবে অস্থিরতায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। দেশ আপনার একার নয়। প্রতিমন্ত্রী তখন রাজমাতাকে আটকে বলে, আমার মনে হয় রাজমাতা, সভাকে এখানে সমাপ্ত করা উচিত হবে। তখন রাজমাতা বলে, ঠিক আছে মহারাজকে আমি কিছু কথা বলতে চাই। রাজকুমার ছিম ইয়ং আমাদের বাবুর্চি ইয়ং জিয়নের খাবারকে গ্রহণ করতে চায়। এজন্য আমি চাই সে যেন রাজকুমারের জন্য খাবার প্রস্তুত করে। মহারাজ বলে, আমি অবশ্যই এর ব্যবস্থা করব। এরপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই। এখানে খাং মোকজু আর রাজকুমার জিসাং ষড়যন্ত্র করছিল যে কিভাবে আগামীকাল মহারাজ এবং রাজকুমার ছিমইয়ং এর ভোজনে কোনো একটি গড়বড় করা যায়। তারা এখানে জানতে পেরে গিয়েছিল যে জিয়ং কালকের খাবারের জন্য জিংস্যাং এর তৈরি কালো মুরগির ভুনা তৈরি করবে। এখানে তারা সেখানে এমন একটি বিষ ব্যবহার করবে যেটা আসলে বিষের মতো দেখতেই নয়। রাজকুমার জেসাং তখন বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে কোনো না কোনো একদিন ধোকা দেবে, কেননা মহারাজের শাহী সখীর স্থান একটি অনেক বড় রকমের মর্যাদা। খাং মুকজু তখন বলে, আমি আজকে জীবিত আছি কেবল আপনারই জন্যে, এজন্য আমি সবসময় আপনার আনুগত্য করব। রাজকুমার জেসাং বলে, সময় হলে আমি তোমাকে নিজের পত্নী বানাবো এবং তোমাকে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দেব। এর পরের দিন মহারাজ জিয়ংকে সেই স্থানে ডাকে যেখানে সে আর তার ভাই ছিমইয়ং একসাথে খাবার খাবে। জিয়ং তখন বলে, জায়গাটা অনেক সুন্দর। মহারাজ বলে, তুমি চাইলে এখানে আমরা দুজন কোনোদিন শাহী ভোজন করব। জিয়ং বলে, শুধু আমরা দুজন? মহারাজ বলে, হ্যাঁ, এতে কোনো সমস্যা আছে নাকি? জিয়ং বলে, কোনো সমস্যা নেই। মহারাজ যদি আমার জন্য খাবার বানায় তাহলে আমি অবশ্যই ভোজনের জন্য রাজি আছি। মহারাজ বলে, তোমার এত বড় সাহস, মহারাজকে তুমি রান্না করাবে? জিয়ং বলে, আরে জোকস মারছিলাম, মজা ছিল, মজাও বোঝেন না। এখানে মহারাজ জিয়ংকে আরেকটি বাবুর্চির পোশাক দেয় এবং বলে যে আগামীকাল ছাংওয়ানসুতে এই পোশাক পরে তুমি আমার সাথে দেখা করো। জিয়ং তখন বলে, আমার তো মিং সাম্রাজ্যের বাবুর্চিদেরকে বিদায় জানানোর ছিল। মহারাজ বলে, ঠিক আছে, বিদায় জানিয়ে আমার সাথে দেখা করো। জিয়ং বলে, ঠিক আছে। এই পোশাকটি জিয়ং এর অনেক ভালো লাগে। সে এটা পরিধান করে রান্না বান্না করতে থাকে। অপরদিকে আমরা দেখতে পারি রাজকুমার ছিমইয়ং মহারাজের কাছে বসে আছে। মহারাজ তখন রাজকুমার ছিমইয়ং এর সাথে কথা বলতে গেলে আমরা দেখতে পারি রাজকুমার ছিমইয়ং আসলে মহারাজকে দেখে অনেক ভয় পাচ্ছিল। মহারাজ তখন রাজকুমার ছিমইয়ংকে বলে, তোমার কি এই জায়গাটা ভালো লেগেছে? আমরা প্রায়শই এখানে দেখা করব এবং একসাথে ভোজন করব, ঠিক আছে? এটা শুনে রাজকুমার ছিমইয়ং একটু কমফোর্টেবল ফিল করে এবং মহারাজকে নিজের মনের সকল কথা শেয়ার করে। এরপরে খাবার চলে আসলে তারা খাবারের আনন্দ নেয়। এখানে ছিল কালো মুরগির ভুনা এবং সাথে মাস্টার্ড সস। কালো মুরগির ভুনাকে মাস্টার্ড সসের মধ্যে চুবিয়ে তারপরে খেতে হবে। তারা এই খাবারটি খেলে
তাদের কাছে এটা অনেক মজা লাগে। ছেমিয়ং তখন বলে, আপনার ব্যাপারে আমি যা শুনেছিলাম আপনি আসলেই সেই রকম, আপনি অনেক ভালো রাঁধুনি। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিয়ংরা মিং সাম্রাজ্যের রাঁধুনিদেরকে বিদায় জানানোর জন্য গিয়েছে। তারা একে অপরকে উপহার দেয় এবং একে অপরের সাথে হ্যান্ডশেক করে। বিদায় জানানোর আগে তাং বাইলং জিয়ংকে বলে, মহারাজকে একটি বার্তা পাঠাতে হবে। মহারাজকে তুমি গিয়ে বলো বিষয়বস্তুর গভীরতা সবসময় দেখা যায় না এবং ঘুমানোর আগে দরজা আটকে ঘুমানো উচিত। জিয়ং বলে, শুধু এতটুকুই? তাং বাইলং বলে, হ্যাঁ শুধু এতটুকুই। আসলে এটা একটি কোড ল্যাঙ্গুয়েজ ছিল। জিয়ং বুঝতে পারছিল না যে এই কোড ল্যাঙ্গুয়েজের মানে কি। তারা যখন সেখান দিয়ে রাজপ্রাসাদের দিকে যাচ্ছিল তখন এখানে রানী চলে আসে এবং জিয়ংকে একটা কষিয়ে থাপ্পড় মারে। জিয়ং বুঝতে পারছিল না এটা কি হচ্ছে। রানী তখন বলে, তুই আজকে থেকে কখনো মহারাজের জন্য খাবার বানাবি না। তোর এই খাবার খেয়ে আমার ছেলে ছেমিয়ং অসুস্থ হয়ে গেছে, এখন সে মৃত্যু পথযাত্রী। রানী তখন জিয়ংকে বন্দি বানিয়ে কারাগারে নিয়ে যায় এবং সিপাহীদেরকে আদেশ করে যে তার পা লোহার দণ্ড দিয়ে ততক্ষণ পর্যন্ত মোড়াতে থাকো যতক্ষণ পর্যন্ত না সে সত্যটা বলে সে এটা কেন করেছে। জিয়ং এখানে তাকে বোঝানোর চেষ্টা করলেও সে তার কোনো কথা শোনে না। অপরদিকে আমরা মহারাজকে দেখতে পাই যে কিনা ছাংওয়ান সুতে মরিচের মশলা নিয়ে জিয়ং এর জন্য অপেক্ষা করছিল, কিন্তু জিয়ং তো এখানে কারাগারে। আর এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে এপিসোডটি শেষ হয়ে যায়। এটা আবার কোন নতুন ঝামেলা? এখনই তো আমার কাপলটাকে ভালো লাগা শুরু হয়েছিল। যাই হোক, আগামী পর্বটি দেখতেই হবে। আগামী পর্ব দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।